শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 ডিসেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 10 ডিসেম্বর সব জেলায় শহীদ দিবস, সিদ্ধান্ত ক্যাবিনেটের। আগামী 10 ডিসেম্বর শহীদ স্মারক উদ্বোধন করা হবে। এর আগের সন্ধ্যায় অর্থাৎ 9 ডিসেম্বর 860টি প্রদীপ জ্বালানো হবে। 10 ডিসেম্বর সরকারি অনুষ্ঠানে 860 শহীদের পরিবারের লোকেরা উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রতিটি জেলা সদরে অনুষ্ঠিত হবে শহীদ দিবস, পরিবেশন করা হবে শহীদ প্রণামও। রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। এছাড়াও এদিনের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনএচএমের কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 7.5 লক্ষ টাকা দেওয়া হবে। আগে এই টাকার অঙ্ক ছিল 5 লক্ষ। পাশাপাশি রাজ্যের 5টি মিনি আইটিআইয়ের কর্মচারীদের বেতন 35% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। অপরদিকে 29-এর ভোটের আগেই বৈধ নাগরিকদের নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। এসআইআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে, এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে। সেজন্য সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে, অর্থাৎ এসআইআর, সেন্সাস, এনআরসি, তারপর নাগরিকত্ব কার্ড। যদিও সব থেকে বড় দুয়াশা তৈরি হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর নিয়ে, কারণ সেন্সাসের সঙ্গে এনপিআর হওয়ার কথা। 2021 সালের সেন্সাসের কাজ যখন চলছিল সেই সময়ের সেন্সাসের পাশাপাশি এনপিআর তৈরি হয়েছিল। 2018 সালে যখন 2021 সালের সেন্সাসের ঘোষণা করা হয়েছিল সেই সময়ে সরকারি বিজ্ঞপ্তিতে ছিল এনপিআর এর কথা, কিন্তু এনপিআর নিয়ে প্রবল আপত্তি করে বিরোধী দলগুলি। আর তারপরে কোভিড কাল চলে আসে, সেন্সাস ক্রমেই পিছিয়ে যায়। 2025 সালের জুন মাসে যখন সেন্সাসের বিজ্ঞপ্তি ও সূচি প্রকাশিত হয় তখন সব সময় সারণী দেওয়া হলেও এনপিআর প্রসঙ্গে কিছু বলা হয়নি। আর তাই প্রশ্ন উঠছে, এনপিআর কি তাহলে সেন্সাসের পরে হবে? কিন্তু সরকারি সূত্রের খবর, মোদী সরকার যেহেতু মনে করে ভারতের কোনো নির্দিষ্ট নাগরিকত্ব কার্ড নেই, তাই ন্যাশনাল সিটিজেন্স কার্ড সরকার ইস্যু করবে। 2029 সালের ভোটের আগেই এই নাগরিকত্ব কার্ড বৈধ নাগরিকদের দেওয়ার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এরকম আভাসও দিয়েছে। মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেছিলেন, 1955 সালের সিটিজেনশিপ আইনের 2004 সালের সংশোধনীতে কেন্দ্রীয় সরকারকে অধিকার দেওয়া হয়েছে যে নাগরিকদের নথিভুক্তকরণ করতেই হবে এবং নাগরিকত্ব কার্ডও ইস্যু করতে হবে। এই আইন ছাড়াও সিটিজেনশিপ রুলস অর্থাৎ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড 2003 এর বিধিতে বলা হয়েছে, এনআরসির মধ্যে যে নাগরিকদের নাম নথিভুক্ত থাকবে তাদের নাগরিকত্ব কার্ড দিতে হবে। সুতরাং এই আইন ও রুলসকে সামনে রেখেই সরকার অগ্রসর হচ্ছে। এসআইআর এর পর সেন্সাস সমাপ্ত হবে। 2027 সালের মার্চ মাসের সেন্সাসের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এরপরই এসআইআর ও সেন্সাসের তথ্যকে ম্যাচিং করিয়েই এনআরসি হতে পারে, অর্থাৎ 3 ধাপে যাচাই করে নাগরিকত্ব বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রদান করা হবে নাগরিকত্ব কার্ড। কিন্তু সেক্ষেত্রে এনপিআর আগে আবশ্যক। আপাতত 2015 সালের আপডেট করা এনপিআর আছে, যেখানে 119 কোটি রয়েছে নথিভুক্ত নাগরিক। অপরদিকে বিধানসভায় আমার ভূমিকা কেমন, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ট্রোলের শিকার বিধায়ক অখিল গগৈ। কাজের নিরিখে নম্বর চেয়ে ট্রোলের শিকার হলেন বিধায়ক অখিল গগৈ। কেউ দিলেন 10-0, কেউ অসন্তুষ্টি প্রকাশ করলেন, তবে কেউ আবার 10-10ও দিয়ে দিলেন। বিধানসভায় আমার ভূমিকা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। 10-এর মধ্যে কত নম্বর দেবেন আমাকে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দিয়েছিলেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। আর বিধায়কের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পরই কমেন্ট বক্সে ট্রোল শুরু হয়ে যায়। একাংশ অখিল গগৈর বিধানসভায় ভূমিকা নিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কেউ দিয়েছেন 10-0, কেউ বলেছেন তিনি নম্বর দিতে পারছেন না। নম্বর তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেই দেবেন। তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি অনেক সমর্থক আবার বিধায়কের প্রশংসাও করেছেন। 10-10 নম্বরও দিয়েছেন তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন পক্ষে বিপক্ষে মানুষের মন্তব্য আসছে, ঠিক তখন শাসক পক্ষকে অখিল গগৈর আসাম বিধানসভায় নেওয়া ভূমিকার তীব্র সমালোচনা করতে দেখা গেছে।
অপরদিকে রাজ্য সরকার বাড়ি ভাঙ্গার নির্দেশ দেয়নি। জম্মুতে বুলডোজার অ্যাকশন বিতর্কে দাবি উপমুখ্যমন্ত্রীর। জম্মুতে সাংবাদিকের বাড়ি বুলডোজারে গুড়িয়ে দেওয়ার ঘটনায় চরম বিতর্ক আকার নিল। শনিবার এই ইস্যুতে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। এই ঘটনার নেপথ্যে সরকারের হাত থাকার দাবি উড়িয়ে তিনি জানালেন, নির্বাচিত সরকারের তরফে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। শুধু তাই নয়, উপরাজ্যপাল মনোজ সিনহার কাছে তার আর্জি এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হোক। গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সাংবাদিক আরফাজ আহমেদ দাইয়ঙ্গের বাড়ি বুলডোজারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ তোলা হয় তারা নাকি 40 বছর সরকারি জমিতে অবৈধভাবে বাস করছেন। এমনকি বাড়ি ভাঙ্গার আগে কোনো নোটিশও দেওয়া হয়নি প্রশাসনের তরফে। আরফাজ ও তার ভাইকে থানায় নিয়ে যায় পুলিশ। ভিডিওতে দেখা যায় বহু পুলিশ দাঁড়িয়ে বাড়ি ভাঙ্গার তদারকি করছেন। পুলিশের পাশাপাশি সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এভাবে বাড়ি ভাঙ্গার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে। অভিযোগ উঠে রাষ্ট্রের রোষানলে পড়ার জেরেই হামলার শিকার হয়েছেন তিনি। বিতর্ক চরম আকার নিলে শনিবার ঘটনাস্থলে যান ওমর আবদুল্লাহ সরকারের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। স্পষ্টভাবে তিনি জানান, জম্মু ও কাশ্মীরের নির্বাচিত সরকারের নির্দেশে এই বুলডোজার অভিযান চলেনি। উপরাজ্যপালকে নিশানা করে তিনি বলেন, যে পুলিশ এই ঘটনার সময় উপস্থিত ছিলেন তারা আপনাদেরই। জম্মু ডেভেলপমেন্ট অথরিটি যারা এই হামলা চালিয়েছে তারা ভাইস চেয়ারম্যান আপনার দ্বারাই নিযুক্ত। এরপরও যদি বলেন আপনার নির্দেশে এটা হয়নি, তাহলে উপরাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা না করে ওই আধিকারিকরা কীভাবে বুলডোজার অভিযানের সাহস পেলেন। উপমুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা খোলাখুলি বলছি এই হামলা আমরা চালাইনি। উপরাজ্যপালকে বলবো এই ঘটনার তদন্তের নির্দেশ দিন এবং কার নির্দেশে এটি করা হয়েছে তা খুঁজে বের করুন। জেডিএ ভাইস চেয়ারম্যানকে বাড়ি ভাঙ্গার নির্দেশ কে দিয়েছিলেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়াই যে আধিকারিকরা এই পদক্ষেপ নিয়েছেন তাদের জবাবদিহি করা হবে। অপরদিকে নিঃসন্তান মঙ্গলাই দেবীর 85 বছর বয়সেও জুটেনি কোনো সরকারি সুবিধা। বিন্নাকান্দি লক্ষ্মীপুর জিপি। মঙ্গলাই দেবী বয়স 85 বছর। বিন্নাকান্দি লক্ষ্মীপুর জিপির 4 নং গ্রুপের বাসিন্দা মঙ্গলাই। তার এই বয়সে কেন্দ্রে ও রাজ্যে বিভিন্ন দলের সরকার শাসন করেছে। এই সরকারগুলো দুস্থদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছিল, কিন্তু মঙ্গলাই দেবীর ভাগ্যে জুটেনি কোনো সরকারি সুবিধা। আজও তিনি একটি ঝুপড়িতে বসবাস করছেন। এই ঝুপড়ি ঘুরে ইটের চার দেওয়াল থাকলেও বাঁশ দিয়ে আলতো করে বাঁধা রয়েছে টিনের চাল। দরজাও বাঁশের দরজা। ঝড় তুফানে নিমিষেই উড়ে যেতে পারে এই ঘরের চাল, ভেঙে পড়তে পারে বাঁশের এই দরজাও। এলাকার প্রধান সড়ক লক্ষ্মীপুর সোনাই সড়কের পাশে তার এই কুড়ে ঘরটি রয়েছে, কিন্তু কোনো জনপ্রতিনিধির নজরে পড়েনি তার এই দুর্দশা। 1976 সালে মঙ্গলাই দেবীর বিয়ে হয়েছিল জিরিবাম কালীনগরের এল ইয়ামা সিংহের সঙ্গে। বিয়ে হলেও তিনি নিঃসন্তান। স্বামীর মৃত্যুর পর 2013 সালে তিনি চলে আসেন বিন্নাকান্দি ঘাট তথা বিন্নাকান্দি লক্ষ্মীপুর জীবিতে থাকা তার বাবার বাড়িতে। কিন্তু তাদের সম্প্রদায়ের মধ্যে মেয়ের বিয়ের পর বাবার বাড়িতে থাকার নিয়ম নেই। তাই তার ভাই এন ধীরেন সিংহ ও এন কুমার সিংহ রাস্তার পাশে থাকা তাদের জমিতে একটি কুড়েঘর নির্মাণ করে দেন তাকে। তার ভাই ধীরেন সিংহ গড়ে লাগোয়া একটি ছোট্ট করে 1000 খানেক টাকা পুঁজি দিয়ে একটি দোকানও করে দিয়েছিলেন। এই বৃদ্ধ বয়সেও কোনো মতে দোকানের উপর ভর করে নিজের জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। তবে মাঝে মধ্যে তার ভাইরা সাহায্য সহযোগিতা করেন বলে জানিয়েছেন মঙ্গলাই দেবী। অসহায় মঙ্গলাই দেবী সরকারি সাহায্যের জন্য বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আর্জি জানালেও কেউ কোনো গুরুত্ব দেননি। তার ঘরের পাশ দিয়ে যাওয়া এলাকার প্রধান সড়ক দিয়ে অনেক নেতা মন্ত্রী আসা যাওয়া করলেও কেউ তার দিকে ফিরে তাকাননি। প্রধানমন্ত্রী আবাস, বৃদ্ধ ভাতা, অরুণোদয় সহ কোনো সরকারি প্রকল্পের সুবিধা আজও পাননি বলে জানিয়েছেন তিনি। অসহায় এই মহিলাকে সরকারি প্রকল্পগুলোর সুবিধা পাইয়ে দিতে এলাকার মানুষ, জেলা শাসক, জেলা পরিষদের সিইও সহ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।